নতুনের হাত ধরে নাচে মেতে উঠল ভোর। দেখে প্রচন্ড ভাবে রেগে গেল কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কৃষাণুকে বরণ করতে থাকে কমলিনী। তখন নতুন ছবি তুলতে থাকে। ওইদিকে সবাই সবাই হই হুল্লোড় করতে থাকে। তারপরে কৃষাণুকে মিষ্টি খাওয়াতে চায় কমলিনী। তখন কৃষাণু বলে, না না, মিষ্টি খাবো না। ওইদিকে ওইদিকে রেশমি আর বর্ষা দাঁড়িয়ে আছে। তখন রেশমি বলে, কি গো বর্ষা, কখন কখন কাজটা করবে? তখন অনন্যা বলে, কি কাজ রেশমি বৌদি? তখন রেশমি বলে, তোমাকে বললাম না সেটাই। ওইদিকে দাঁড়িয়ে আছে ভোর। তারপরে বর্ষা বর্ষা রেশমিকে বলে, চুপ করো না, সময় মতো আমি সবকিছু করব, তোমরা ভেবো না। তখন অনন্যা বলে, তুমি যদি এই কাজটা করতে পারো না বর্ষা, তাহলে আমার ছেলের আত্মার না শান্তি পাবে। জানো তো, আমার ছেলেটা ছেলেটা মৃত্যুর পিছনে এই মিঠি তো দায়ী। মিঠির জন্যই তো আমার ছেলেটা আজকে মরেছে। আর ও কিনা এখন অন্যজনের সঙ্গে বিয়ে করে সংসার করবে, সেটা না আমি কিছুতেই সহ্য করতে পারছি না, কিছুতেই না। তখন রেশমি অনন্যাকে সান্ত্বনা দেয়। ওইদিকে কিষাণু মিষ্টি খেতে না চাইলেই সবাই বলে, জানেন তো দিদি, ও তো ডক্টর, সেজন্য মিষ্টি খেতে খেতে চায় না। তখন কিষাণু বলে, আন্টি একটু খাওয়ান, না হলে আবার আমি যদি মোটা হয়ে যাই, তখন আবার আমার পেশেন্ট কমে যাবে। তখন এই বলেই সবাই হাসাহাসি করতে থাকে। তখন কমলিনী বলে, একটু খেলে না কিচ্ছু হবে না, একটুখানি খেতে হয়, খেয়ে নাও। তারপরে কমলিনী কৃষাণুকে মিষ্টি খাইয়ে দেয়। ওইদিকে নতুন সবটা ভিডিও করতে থাকে আর ছবি তুলতে থাকে। তখন অয়নদীপ বলে, কি কৃষাণু ভাই, এদিকে তাকাও, না হলে তো মুখটাই উঠবে না বরের, শুধুমাত্র মিষ্টিটাই উঠবে, বুঝতে পেরেছো? তারপরেই কুর্চি হাসতে থাকে। ওইদিকে ওইদিকে বুবলাই বলে, আমরা কিন্তু আজকে মেয়ে পক্ষ আর ছেলে পক্ষ প্রতিযোগিতা করব। আমার বোন তো পাতলা, আমরা তো বিয়ের পিঁড়ি একবারেই উঠিয়ে ফেলতে পারবো, কিন্তু তুমি যদি মিষ্টি খেয়ে ভারী হয়ে যাও, তাহলে কিন্তু তুমি হেরে যাবে। তখনই ছেলে পক্ষের একজন বলে, কেন, ছেলে পক্ষের লোকজন কি ঘাস খেয়ে এসেছে নাকি? আমরাও উপরে উঠিয়ে রাখবো। তখন নতুন বলে, ঠিক আছে ঠিক আছে, এবার তো কিষাণুকে ভিতরে নিয়ে যাও। তখন অয়নদীপ বলে, নতুন দা, আমারও না ওদের বিয়ে দেখে ইচ্ছে করছে যে আবার যদি আমার আর কুচির বিয়েটা কবে হয়েছিল সেটা তো আমার কেন আপনাদের কারোরই মনে নেই, তাই আবার যদি বিয়েটাকে একটু রেনু করানো যেত। তখনই কুর্চি বলে, মানে কি বলছো তুমি? তখন অয়নদীপ বলে, হ্যাঁ 20 বছর তো একসঙ্গে ছিলাম না। তখন কুর্চি বলে, 20 বছর একসঙ্গে ছিলে না, সেটা সেটা সবাইকে জানাতে হবে, তাই তো? তাহলে আমি একটা মাইক্রোফোন এনে দেই, তারপরে তুমি চিৎকার করে করে সবাইকে বলো, ভালো হবে না তাহলে? এখানে সবাইকে শোনাতে ইচ্ছে করছে, তাই তো? বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। আমার না এসব কথা একদম ভালো লাগে না। তোমাকে আমি চুপ করতে বলেছি, না হলে কিন্তু তোমার খবর আছে। তখন লক্ষ্মীমণি দেবী বলে, কুর্চি, এভাবে ঝগড়া করে না, শুভ দিন আজকে, ঝগড়া করিস না মা, ঝগড়া করিস না, শুধু ঝগড়া শুধু। তারপরেই এই বলেই সবাই হাসতে থাকে। তখনই কুর্চি বলে, শোনো, একদম একদম বাড়াবাড়ি করবে না, তুমি যে কি জিনিস সেটা তো আমরা জানি। আর এখানে না একদম ঝামেলা করবে না, তোমাকে আর এসব নিয়ে কথাই বলতে হবে না। সবার মাঝখানে এই কথাগুলো না জানালেই হচ্ছে না। তখন কমলিনী মা বলে, নিজে নিজে কিনা বলছে ঝগড়া করিস না, নিজেই নিজের মেয়েকে আটকে রেখেছে, বিয়ের পরে স্বামীর বাড়িতে যেতে দেয়নি, সেটা বুঝি আমরা জানি না? নিজে একটুও চেষ্টা করেনি মেয়েকে স্বামীর বাড়িতে পাঠানোর, আর এখানে বড় বড় কথা বলা হচ্ছে। তখনই তখনই দেখা যাবে কুর্চির মা বলে, দেখুন, একদম আমার সঙ্গে ঝগড়া করবেন না, ঝগড়া করবেন না, আমি কিনা আটকে রেখেছি আমার মেয়েকে। তখন অয়নদীপ সবার মাঝখানে গান শুরু করে দেয়, আর গান গাইতে গাইতে নাচ করতে থাকে, যা দেখে সবাই সবাই আনন্দ পায়। তখনই দেখা যাবে বড় ঠাম্মি বড় ঠাম্মি লক্ষ্মীমণিকে বলে, তুই না পারিসও বটে, এসব কথা এখানে কেউ বলে? ওইদিকে কমলিনীর মাকে লক্ষ্মীমণি বলে, বলবো না, বলবো না আবার? আমাকে খোঁচা দিয়ে উনি কেন কথা বললো? আমি নাকি মেয়েকে জামাই বাড়িতে পাঠাইনি, সে জানে নাকি? সে জানে? আমার মেয়ের শ্বশুর বাড়ি তো আর ওনার মেয়ের শ্বশুর বাড়ির মতো না, তাই না? সেই জন্যই তো এত ঝামেলা হয়েছিল। তখনই কমলিনীর মা বলে, দেখেছো দেখেছো কি বলছে? তারপরেই বড় ঠাম্মি বলে, তুই চুপ কর না, কি সব বলিস? তারপরে কমলিনীর মা বলে, হ্যাঁ তোমরা যে কি সেটা তো আমি জানি, জানি তো, তাই এখন আবার বড় বড় কথা বলা হচ্ছে, তাই না? তখন প্রসূন বলে, থাক না মা, ঝগড়াঝাটি করে না। ওইদিকে রেশমি বলে, দেখো আমার শাশুড়িটা আবার রেগে গেছে। তখন অনন্যা বলে, হ্যাঁ তাই তো, কিন্তু বর্ষা, তুমি তুমি কখন করবে কাজটা বলো তো? তখন বর্ষা বলে, এই বর্ষার উপর তোমাদের ভরসা নেই বলো তো? কি করছো? আমি যে কাজটা করতে পারবো সেটা তোমরা জানো না? তখন রেশমি বলে, সেটা আবার বলতে তোমার উপর ভরসা থাকবে না? কি যে বলো না বর্ষা, তুমিই তো তুমিই তো আমাদের সবকিছু, তুমি তো পারবে কাজটা আমি জানি। তখন বর্ষা হাসতে থাকে আর বলে, হ্যাঁ আগে বিয়েটা মিটে যেতে দাও, বাসরটাও মিটে যাক,
তারপরে দেখো না, ওর ওর সংসারে 12টা আমি বাজাচ্ছি। ও তো কম কিছু আমার সঙ্গে করেনি মিঠি। আমাকে কম জ্বালিয়েছে, কম কথা বলেছে। আর আমি কি ছেড়ে দেব নাকি? আমিও ছেড়ে দেব না। আমি এবার এমন আগুন লাগাবো না যে সারা জীবন ও সেই আগুনে জ্বলবে। তখন রেশমি বলে, হ্যাঁ বর্ষা, সেটাই করো। করো তুমি। তখন বর্ষা বলে, হ্যাঁ আমার কাছে তো প্রমাণ আছে। আর তাছাড়া আমার কাছে রিপোর্টটা তো আছে। সেখানে স্পষ্ট লেখা আছে যে প্রেগনেন্ট ছিল। কোনো রকম অসুখ টসুখ না। বুঝতে পেরেছো? তাই সত্যিটা সত্যিটা লুকিয়ে এই মানুষগুলোকে কেন ঠকাবে বলো তো? আমি যেটা জানি, আমি তো সেটা সবার কাছে বলবোই, বলেই দেব। তারপরে দেখি না ও কি করে সুখে থাকে। ওর সুখ আমি একদম কেড়ে নেব। ও বহুত জ্বালিয়েছে আমাকে। আমি তো এমনি ছেড়ে দেব না। কিন্তু মামি, আমি ওই দিকটাতে যাই। অনেকক্ষণ আমরা একসঙ্গে আছি। তারপরে যদি আবার ওরা দেখে যে আমরা ৩ জন একসঙ্গে, তারপরে কিন্তু আবার এই নিয়ে কথা তুলবে। বুঝতে পেরেছো? তাই আমি ওই দিকটাতে যাই, একটু দেখি। তখনই অনন্যা বলে, হ্যাঁ বর্ষা, তুমি যা করার না তাড়াতাড়ি করবে। আমিও চাই না ওই মেয়ে সুখে থাকুক। তখন বর্ষা বলে, হ্যাঁ আবার করব না? মানুষকে ঠকাচ্ছে, ঠকাচ্ছে। হুম? ও কি না সুখে থাকবে? আমি তো কিছুতেই ওকে সুখে থাকতে দেব না। আর সব প্রমাণ যখন আমার কাছে আছে, আমার শাশুড়ির আলমারি থেকে তো আমি সবটা সরিয়ে রেখেছিলাম। সেগুলোই, সেগুলোই বিয়েটা হয়ে যাক, তারপরেই তুলে দেব। তখন রেশমি বলে, হ্যাঁ, হ্যাঁ একদম ঠিক কথা বলেছে বর্ষা। এবার তো আর ওকে ছাড়াছাড়ি নেই। মিঠি না বড্ড চ্যাটাং কথা বলে। তখন বর্ষা বলে, হ্যাঁ তাই তো, মিঠির বড্ড দেমাক। আর ওই ছেলে কিষাণু, কিষাণুও তো বউ বলতে একদম অজ্ঞান তো। দেখো না এবার কি করি? এমন এমন ভাবে জালে আটকে ফেলবো না যে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। এবার দেখি মিঠির প্রতি ভালোবাসাটা কিভাবে থাকে। আচ্ছা মামি, আমি ওই দিকটাতে যাই। এই বলে বর্ষা গিয়ে বলে, আচ্ছা জামাইকে আমি ভিতরে নিয়ে যাই, তাহলেই তো একটু বসতে পারবে কিষাণু। তখন বাবিল বলে, না না, যাবে কি ভিতরে, আমরা সবাই নাচ করবো একসঙ্গে। তখন কুর্চি বলে, নাচ করবে মানে? কি বলছে? একসঙ্গে নাচ করবে? তখন অয়নদীপ বলে, হ্যাঁ আমরা সবাই একসঙ্গে নাচ করব। তখন বড় ঠাম্মি বলে, হ্যাঁ আজকে নাচ গান করারই তো কথা, কিন্তু আগে জামাইকে তো বসতে দেবে, বিয়েটা আগে হয়ে যাক না, তারপরে না হয় সবাই একসঙ্গে নাচ করবে। তখন কুর্চি কুর্চি বলে, কি যে করে না। তখন অয়নদীপ বলে, আচ্ছা কুর্চি, ওই যে যেটা বললাম, আমার না খুব ইচ্ছে করছে আমাদের বিয়েটা আবার করে ফেলি না, তাহলে ভালোই হয় বলো। সেই আগের, সেই পুরনো বিয়ের ফিলটা আবার পাবো। তখন কুর্চি বলে, তুমি না এসব কথা একদম বলবে না, একদম না। তখন নয়নদীপ বলে, কেন বলবো না বলো তো? আমারও তো ইচ্ছে করে আমার বউয়ের সঙ্গে আবার ৭ পাক ঘুরে সিঁদুরটা পরিয়ে দেই। তারপরে এই বলেই অয়নদীপ কুর্চিকে ধরে নাচ করতে থাকে, সবার সামনে নিয়ে আসে। তারপরে দুজন একসঙ্গে নাচতে থাকে। ওইদিকে ডাবলু বলে, আমার বাবাটাও না পারেও বটে। আমার মায়ের সঙ্গে সারাদিন লেগে থাকবে আর সারাদিন লড়াই করতেই থাকবে। কিন্তু বাবা না মাকে খুব ভালোবাসে। তখনই সুলক্ষণা বলে, হ্যাঁ কিন্তু আমার শ্বশুর মশাই কিন্তু আমার শাশুড়িকে অনেক চোখে হারায়, অনেক ভালোবাসে। কিন্তু আমি বুঝলাম না এতটা বছর একসঙ্গে থাকলো না কেন? আলাদা কি করে থাকলো? তখন ডাবলু বলে, আর বলো না, আমার মায়ের প্রতি না আমার বাবা খুব পজিটিভ ছিল। তাই তাই মা তো স্কুল টিচার ছিল। কিন্তু বাবা চাইতো যে মা কোত্থাও কখনো যাবে না। তার চোখের সামনে থাকবে। কিন্তু সেটা কি পসিবল বলো? আর তখন ইউনিভার্সিটি শেষ করেছিল। বন্ধু-বান্ধব কতজন আছে বলো তো? তখনই একজনকে নিয়েই বাবা সন্দেহ করত। সেই জন্যই সেই জন্যই তো মাকে সন্দেহ করত আর মাও রাগ করে বাপের বাড়িতে চলে গিয়েছিল। কিন্তু বাবা না সবসময় মাকে খুব ভালোবাসতো। আর আমার জেঠি, সে তো ছিলই আগুনে ঘি ঢালার জন্য। সে সবসময় আগুনে ঘি ঢালতো আর আমার বাবার মনে মায়ের জন্য সন্দেহ ঢুকাতো। তারপরেই সেজন্যই ২০টা বছর তারা আলাদা ছিল। কিন্তু আলাদা থাকলে কি হবে? তাদের ভালোবাসা কোনোদিনও কমেনি। তখন সুলক্ষণা বলে, হ্যাঁ, আমার শাশুড়ি মাও না খুব ভালোবাসে আমার শ্বশুর মশাইকে। আমি জানি তো। তারপরে ওইদিকে ডাবলু বলে, কেন? আমি কি আমি কি ভালোবাসি না? আমার ভালোবাসার কথা তো বললে না। আর শুধু আমার বাবাই ভালোবাসতে জানে? তখন সুলক্ষণা বলে, সেটা তো আমি জানি না। তখন ডাবলু বলে, এটা বললে হবে? তুমি জানো না মানে? এটা কেমন কথা? তুমি আমার ভালোবাসা নিয়ে এইভাবে এইভাবে কথা বলছো? আমিও কিন্তু অনেক ভালোবাসি। বুঝতে পেরেছো? তখন বাবিল বলে, বউয়ের সঙ্গে এখানে দাঁড়িয়ে গুজুর করছো তাই না? চলো নাচ করতে হবে। তখন ডাবলু আর সুলক্ষণাকেও নিয়ে যায়। ওইদিকে অয়নদীপ নতুনকে বলে, নতুন দা চলে আসুন নাচ করতে। তখন নতুন বলে, আমি? তখন তো ভোর বলে, হ্যাঁ স্বতন্ত্র দা চলুন, চলো নাচবে। এই বলেই নতুনকে নিয়ে ভোর নাচ করতে থাকে। যা দেখে কমলিনী প্রচন্ড ভাবে রেগে যায়। ওইদিকে প্রসূনও অবাক হয়ে যায়। তখন ভোর নতুনের হাত ধরে সবার সামনে নাচ করতে থাকে। সেই ব্যাপারটা কারোরই একটুও ভালো লাগে না। তখন অনন্যা খুশি হয়ে যায় আর তাকিয়ে থাকে। তখন রেশমিও খুব খুশি হয়।
তারপরে ভোর আর নতুন সবার সামনে নাচ করতে থাকে। ওইদিকে বর্ষা হাসতে থাকে। তখন কমলিনী কষ্ট পেয়ে সেখান থেকে সরে যায়। ওইদিকে অনন্যা রেশমিকে বলে, কি গো রেশমি বৌদি, এবার তো দেখছি কমলিনীর সংসারটা ভাঙতে চলেছে। তখন রেশমি বলে, হ্যাঁ আর বলো না, মেয়েটা খুব সুন্দরী, তারপর শিক্ষিত, আর নতুনদার প্রতি ভালোই দুর্বল, বুঝতে পেরেছো? তখন অনন্যা বলে, এরকম একটা বই তো আমরা সবসময় চেয়েছিলাম আমার দেওরের জন্য, কিন্তু দেখো সেটা তো হলোই না। আমার দেওরের কপালে কিনা তোমার ওই বুড়ো ননদ তিনটা বড় সন্তান সহ জুটে পড়লো। তাদের দায়িত্ব পালন করতে করতেই তো শেষ আমার দেওরের জীবনটা। কিন্তু এরকম একটা মেয়েই তো আমার দেওরের জন্য ভালো হয় বলো, ওদের জীবনটাও তো সুন্দর হয়। তখন রেশমি বলে, হ্যাঁ দেখো না, দেখছি তো নতুন তাও তো এই মেয়ের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তার মানে বুড়ির সংসারটা এবার ভাঙলো। তখন অনন্যা বলে, ভাঙুক না, একদম ঠিক হবে। তখনই নতুন ভোরকে রেখে কমলিনীর কাছে আসে। এসেই কমলিনীর হাত ধরলে কমলিনী বলে, আমাকে হাত ধরে টানছো কেন? তখন নতুন বলে, চলো না। তখন কমলিনী বলে, যেটা কোনো কালে হয়নি সেটা কি এখন হবে নাকি? আর যেটা তুমি করছিলে সেটা করো না, আমি তো আর বাধা দিইনি। তাহলে হঠাৎ করেই আমার হাত ধরে টানাটানি কেন করছো? আমার হাত ধরে টানাটানি করার তো কোনো দরকার নেই। তখন নতুন অবাক হয়ে যায় কমলিনীর কথা শুনে। তখন ভোর আসে আর বলে, এ কি স্বতন্ত্রদা, নাচের মাঝখান থেকে চলে এলে কেন? চলো না, আমরা নাচ করি। তখন কমলিনী বলে, হ্যাঁ তাই তো, যাও না, যাও নাচ করো। তা ভোর, তোমার এখন আর ব্যথা নেই তাই না? ব্যথা একদম ভালো হয়ে গেছে, ব্যথা একদম কমে গেছে, তাই তো? তুমি একদম সুস্থ হয়ে গেছো? তখন ভোর বলে, পেন কিলার খাচ্ছি তো, এখন না আর ব্যথা করছে না। তখন কমলিনী বলে, হ্যাঁ তা তো দেখেই মনে হচ্ছে, না হলে কি আর স্টেজের মাঝখানে এরকম করে আরেকজনকে ধরে ধরে নাচ করতে পারতে নাকি? নাচতে তো পারতে না। যাও না, তোমরা গিয়ে নাচ করো। তখন নতুন কমলিনীর দিকে তাকিয়ে থাকে। তখন কমলিনী বলে, আসলে আমি তো আর নাচতে টাচতে পারি না, তাই আমার নাচ করার কোনো দরকারও নেই। তোমরা যাও, নাচ করো। তখন রেশমি আসে আর এসেই বলে, কি গো, তোমরা নাচ রেখে এভাবে চলে আসলে কেন? তা নতুন দা, তোমাকে কিন্তু ভালোই লাগছিল, কি সুন্দর করে নাচ করছিলে। তখন অনন্যা বলে, হ্যাঁ তাই তো নতুন, কি জন্য নাচ করলে না? কি তোমার বউ বকেছে বলে? বউ বারণ করেছে, সেই জন্য বুঝি এখন আর যাচ্ছ না নাচ করতে? তখনই কমলিনী রেগে যায় আর বলে, অনন্যা বৌদি, তুমি কি করে ভাবলে যে আমি তোমার দেওরকে বকেছি? আমি তোমার দেওরকে কেন বকবো? তোমার দেওরই আমার হাত ধরে টানছিল নাচার জন্য, কিন্তু আমি শুধু ওকে বলেছি যে আমি আমি নাচতে জানি না, আমি নাচ করব না। এখানে তোমার দেওরকে বকতে দেখলে কোথায় তুমি, যে তোমার দেওরকে আমি বকবো? আমি তো ওকে বারণও করিনি নাচ করতে। ও নাচ করছে, নাচ করুক না, আমি কি না করেছি নাকি? শোনো, সব ব্যাপারে না একদম কথা বলবে না, সব ব্যাপারে এত কথাবার্তা একদম ভালো লাগে না। তখন এই কথাতেই অনন্যার মুখে একদম ঝামা খসে পড়ে। তারপরেই মিঠিকে সেখানে নিয়ে আসে কুর্চিরা। তখন মিঠি আর কিষানুও নাচ করতে থাকে। ওইদিকে ঠাম্মি, বড় ঠাম্মি ভীষণ খুশি আর বলে, যাক, সবাই খুব আনন্দ করছে। তখন ঠাম্মি বলে, দেখো না, ওই যে বুড়ো মানুষ বুড়োকে ধরে কেমন করে ধেই ধেই করে নাচ করছে, আবার বলছে যে সে নাকি নাচ করতে পারবে না। স্টেজের মাঝখানে কেমন করে নাচ করছে দেখো। তখন কমলিনীর মা বলে, তাতে কি হয়েছে? আমি আমার বরের সঙ্গে নাচ করছি, আমি না অন্য কারোর সঙ্গে নাচ করছি না। তখন ঠাম্মি বলে, হ্যাঁ তাই তো দেখছি তো, এই বয়সেও কত শখ। তখন বড় ঠাম্মি বলে, তুই লক্ষ্মী চুপ করবি? কি যে বলিস না, সব সময় কি এসব কথাগুলো চলে নাকি? তখনই সবাই মিলে হাসতে থাকে আর সবাই খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে নতুন কিষাণুদেরকে স্টেজে নিয়ে যায় আর বলে, এবার অনেক হয়েছে, এবার চলো, আর নাচ করতে হবে না, এবার তো বিয়ের লগ্ন পেরিয়ে যাবে। তারপরে নতুন দেখা যাবে কিষাণুর বাবাকে বলে, এবার আপনি অনুমতি দিলে ছেলেকে নিয়ে যেতে পারি। তখন কিষাণুর বাবা বলে, আমার অনুমতির জন্য কি আর আপনারা বসে থাকবেন নাকি? না হলে কি বিয়েটা হবে না নাকি? তখন কিষাণুর বোন বলে, বাবা তুমি এই অলক্ষণে কথা বলছো কেন? কেন যেসব কথাগুলো বলছো? তখন নতুন বলে, দেখো আমরা মজা করছি, ঠাট্টা করছি, তুমি এর মাঝখানে ঢুকো না, বুঝতে পেরেছো? তোমার বাবা যদি অনুমতি নাও দেয়, তাও কিন্তু আমরা আমরা ছেলেকে টানতে টানতে এখান থেকে মণ্ডপে নিয়ে যাব বিয়ে করার জন্য। তখন তখন কিষাণু হাসতে থাকে। তারপর অয়নদীপ বলে, হ্যাঁ তাই তো, আমারও বেলায়ও না এরকম হয়েছিল। আমার আসতে একটু দেরি হয়েছিল, যে আমি পড়েছিলাম। তখন এসে দেখি যে বিয়ের মণ্ডপে বউ একদম বসে আছে বরের জন্য। তখন কুর্চি বলে, এই একদম তুমি আমার পিছনে লাগবে না, একদম লাগবে না, বুঝতে পেরেছো? তাহলে কিন্তু খুব খারাপ হবে। তখন অয়নদীপ বলে, কোথায় কোথায় তোমার পিছনে লাগলাম? আমি তো জাস্ট সবাইকে সবাইকে জানালাম, বলতে চাইলাম আর কি, আর কিছুই না। তখন প্রসূন বলে, হ্যাঁ তাই তো, আমরাও তো অনেক কিছু জানি তাই না? এই যে কোনোদিনও শুনেছেন হার্টের মধ্যে 98% ব্লক 2% হলেই তো শেষ হয়ে যাবে, তাও আবার বউ নাকি বাপের বাড়িতে আসলেই 2% শেষ।
তখন এই নিয়ে সবাই হাসাহাসি করে। তখন অয়নদীপ বলে, "আচ্ছা, এসব কথাগুলো এখানে বলার দরকার আছে?" তখন প্রসূন বলে, "না, জানতে হবে তো। সবার জানতে হবে না যে এইভাবেও মানুষ বউকে আটকে রাখতে পারে।" তখন অয়নদীপ হাসতে থাকে। তখন প্রসূন বলে, "হ্যাঁ, সবাই জানুক, জানুক। এগুলো নিয়েই তো আমাদের কথাবার্তা জমবে।" তখন নতুন বলে, "জমবে পরে। তাহলে তো বিয়েটাই হবে না, কিষাণু। চলো, নাহলে তো কিষাণুর 100% ব্লক হয়ে যাবে এবার।" তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করো।